নমস্কার, আমি রতন চক্রবর্তী আবার আপনাদের কাছে এসেছি আজ শুক্রবার। মানুষের মনে একটা বিষয় নিয়ে সারা ভারতবর্ষব্যাপী একটা আলোচনা বা চর্চা শুরু হয়েছে। পশ্চিমবাংলায় বিশেষ করে এই চর্চাটা আরো বেশি। স্বাভাবিকভাবে এটা নিয়ে যদি আলোচনা না করি তাহলে আমি আমার দায়িত্ব ঠিকমতো পালন করলাম। কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে? আলোচনা হচ্ছে নয়া শিক্ষা নীতি। 2016 সালে একটা কমিটি গঠন করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। কে কস্তুরী রঙ্গন ছিলেন চেয়ারম্যান। এই ভদ্রলোক ইসরোর একসময় ইসরোর ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন। এনার নেতৃত্বে কমিটিটা তৈরি হল। কমিটি রিপোর্ট দিল। শেষ 1988 সালে একটা শিক্ষানীতি তৈরি হয়েছে। তার ভিত্তিতে আমরা প্রায় 34 বছর চলছি। কি ছিল সেটাই? এবার কিন্তু নতুন শিক্ষানীতি, প্রত্যেকটা কথা আপনারা ভালো করে শুনবেন। যেসব জায়গাগুলো এখনো অস্পষ্ট সেগুলো আমি বলে দেবো। প্রায় 66 পৃষ্ঠার যে রিপোর্ট, 450 পাতা ছিল, তাকে খসড়া প্রস্তাব সেখান থেকে কাটছাট করে 66 পাতার একটা রিপোর্ট, যেটা কেন্দ্রীয় মন্ত্রিসভা ইতিমধ্যে অনুমোদন দিয়েছেন। এ নিয়ে অনেক বিতর্ক আছে, সেই বিতর্কের কথা আমি পরে বলবো। শুধু বলবো নয়া শিক্ষানীতি, নিউ এডুকেশন পলিসি 2020-তে কি বলা হয়েছে সেই কথাগুলো আগে আমি বলবো। আগে ছিল 10+2, ক্লাস 10-এ একটা পরীক্ষা হতো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10-এ একটা বোর্ডের পরীক্ষা হতো। আর 11, 12-এ গিয়ে একটা বোর্ড পরীক্ষা হতো। এটা ছিল 1988 সালে। তারপরে 92 সালে সামান্য কিছু সংশোধন করা হয়েছিল। মোটামুটি এই শিক্ষা পলিসি চলছিল। নরেন্দ্র মোদী সরকার 2014 সালে আসার পরে থেকেই বলছিলেন নয়া শিক্ষানীতি চালু করব। সেই নয়া শিক্ষানীতি আজকে 2020 সালে উনি মোটামুটি মন্ত্রিসভায় যখন অনুমোদন করেছেন, নিশ্চয়ই এবার পার্লামেন্টের অনুমোদন নিয়ে এটা চালু হয়ে যাবে। এবার কোন স্টেট কবে চালু করবে কি না করবে এই নিয়ে অনেক বিতর্ক আছে। চালু করার আগে কি কি ভাবনা আছে, কোন কোন বিষয়গুলোকে আরো স্পষ্ট করতে হবে, এগুলো পার্লামেন্টের বিতর্কে ঠিক হবে। কি ঠিক হলো? আগে যেমন ছিল নার্সারি, কেজি 1, কেজি 2, তারপরে ক্লাস 1-এ পড়তে, এই সিস্টেমটাকে, এই 10+2 সিস্টেমটাকে পাল্টে, এই 10+2 সিস্টেমটাকে পাল্টে দিয়ে বলা হলো 5+3+3, 5+3+3+4। বোঝা গেল? প্রথম 5 বছর যেটাকে বলা হচ্ছে ফাউন্ডেশন কোর্স। 5 বছর মানে 3 বছর একটা বাচ্চা, একটা শিশু যখন 3 বছর বয়স হবে সঙ্গে সঙ্গে সে স্কুলে ঢুকে যাবে। এবং সরকারের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে একটা শিশুও যেন স্কুলের বাইরে না থাকে। তার মানে ক্লাস 3 বছর বয়স হলে শিশুকে আমি নিয়ে এলাম ফাউন্ডেশন কোর্সে। এটাকে বলা হয় প্রি প্রাইমারি স্টেজ। প্রি প্রাইমারি স্টেজ, এই কথাগুলো মনে রাখবেন, তারপরে নিয়ে আলোচনা হবে। তার মানে অঙ্গনওয়াড়ির যে ধরো বছর 2-3, অঙ্গনওয়াড়ি বলে আর কিছু থাকবে না, সোজা টোটাল ঢুকে গেল। 3 বছর হলো শিশু স্কুলে ঢুকে গেল। এই 5 বছরের মধ্যে ক্লাস 2-তে এসে এই 5 বছর শেষ হবে। ঠিক আছে? তার মানে 1 বছর, 1 বছর, 2 বছর আর 3 বছর, দ্যাট ইজ 5 বছর। এই 5 বছরের শিশু কি শিখবে? বলছে এই মেথড অফ টিচিংটা, মেথড অফ টিচিং
এইটাকে আমূল পরিবর্তনের কথা বলা হয়েছে এই সময় অ্যাক্টিভিটি বেসড লার্নিং, বা এই কথাটা কিন্তু অ্যাক্টিভিটি বেসড লার্নিং। এই অ্যাক্টিভিটির মধ্যে কিন্তু অনেক কিছু আছে। খেলার মাধ্যমে শিক্ষা, প্লে অ্যান্ড লার্নিং, এই কথাগুলো কিন্তু বলা হয়েছে। তার মানে কি একটা শিশু যখন 3 বছর বয়সে যখন ঢুকলো, তারপরে ক্লাস 1-2 কমপ্লিট করে তার 5 বছর হবে, তাই তো? এর মধ্যে সে কি কি শিখবে? একেবারে ধরে নিন যে হাতে খড়ির পরের থেকে, এটা কিন্তু ঠিক পরীক্ষা বেসড ব্যবস্থা নয়। এটা বলছে যে তুমি হাসবে, খেলবে, শিখবে। অ্যাক্টিভিটি বেসড লার্নিং মানে হচ্ছে প্রচুর জিনিসপত্র, খেলনা জিনিস দেওয়া হবে, মাটির জিনিস দেওয়া হবে, কিছু কিছু ব্লক দেওয়া হবে। তারপরে কোনো শিশু যদি ভালো বিভিন্ন ধরনের কাগজ দেওয়া হবে, সেই কাগজ দিয়ে কি করতে পারে ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ তার মস্তিষ্কে যেটা ভালো লাগবে সেই দিকে সে যাবে, সেইটা নিয়ে সে খেলাধুলা করবে। তার মানে একটা জিনিস কিন্তু ক্লিয়ার, অর্থাৎ ক্লাস 2-তে যে ছেলেটা পড়বে তার বয়স হবে কত? ধরো 3 বছর, 3 বছর পর্যন্ত সে স্কুলে আসে, তারপরে 5 বছর, 8 বছর। ক্লাস 2-তে যখন ছেলেটা পড়বে তখন তার বয়স 8 বছর, 1-এ যখন পড়বে তখন তার বয়স 7 বছর। এইটা শেষ। এখন এইটা পড়াবার জন্য, এই মেথড অফ টিচিং এর জন্য, এই জন্য অবশ্যই ওয়েল ট্রেন্ড শিক্ষকের দরকার হবে, শিক্ষক বা শিক্ষিকা। প্রশ্ন উঠতে পারে তাহলে এই অঙ্গনওয়াড়ি শিক্ষক শিক্ষিকাদের কি হবে? এই প্রশ্ন আপনারও যেমন আছে, আমারও আছে, রইল প্রশ্ন, তাদের কি হবে? এই টোটালটা কি একটা মাধ্যমিক স্কুলের আন্ডারে চলে যাবে, না প্রাইমারিতে যে স্কুলগুলো ছিল প্রাইমারি স্কুলের মধ্যেই এই 5 বছর ঢুকবে? এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তার মানে কি পেলাম? ফাউন্ডেশন কোর্স একটা পেলাম, যেটাকে বলছি প্রি প্রাইমারি স্টেজ। কিভাবে পড়া হবে? বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে শিক্ষা, খেলাধুলার মাধ্যমে শিক্ষা, এই করে ক্লাস 2। তারপরে চলে এলো প্রিপারেটরি কোর্স। কোন ক্লাস? 3, 4, 5। 3, 4, 5। আমি একটা এই ভাষার ব্যাপারে কিন্তু আমি পরে বলবো, এখন আমি কিছু বলছি না, শুধু আমায় ব্যাপার ফরম্যাটটা বোঝাতে দিন, তারপর আমি ডিটেলসে যাব। তারপর হচ্ছে ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5। 3-তে যখন পড়বে 9 বছর, 4-এ যখন পড়বে 10 বছর, 5-এ যখন পড়বে ছেলেটির তখন 11 বছর। এখানে কি শিক্ষা? এই স্টেজটাকে বলা হচ্ছে প্রিপারেটরি স্টেজ, প্রিপারেটরি কোর্স। এখানে খেলাধুলো থাকবে, কিছু ডিসকভারি থাকবে, আবার সেই অ্যাক্টিভিটি বেসড লার্নিং। ঠিক আছে? তার কি কি ভালো লাগে, কি কি ন্যাক আছে, তার সেইগুলোর ওপর, অর্থাৎ যে পরীক্ষা ব্যবস্থা যেটা থাকবে সেটাই কিন্তু অ্যাবসলিউটলি একেবারে বুকিশ। এতদিন পর্যন্ত বই থেকে যে কোশ্চেন অ্যান্সার লেখা, কোশ্চেন দেওয়া হতো, যে বইয়ের কোশ্চেন উত্তর দেওয়া, এর মধ্যে কিন্তু বইয়ের লেখাপড়া কিছু থাকবে, অবশ্যই থাকবে। মেইন সাবজেক্টগুলো থাকবে, হয়তো অঙ্ক থাকবে, বাংলা থাকবে, যে যে ভাষায় পড়বে সেই ভাষা থাকবে। এছাড়াও বিভিন্ন ইনোভেটিভ আইডিয়া ছেলেদের আসে কিনা সেই জন্য তাদের এই অ্যাক্টিভিটি বেসড লার্নিং এর কথা বলছে। এবং এতে প্রচুর প্রশ্ন দেওয়া হবে, যে প্রশ্নগুলো তাদের মাথা থেকে বার করে উত্তরটা দিতে হবে। অর্থাৎ অ্যাবসলিউটলি বই পড়লাম, মুখস্থ করলাম, পরীক্ষা দিলাম, ব্যাপারটা তেমন নয়। এইটা গেল প্রিপারেটরি স্টেজ। 3 নম্বর যে ক্লাস 6, 7, 8, এইটাকে বলা হয় মিডল স্টেজ, মিডল স্টেজ এডুকেশন।
কি কি থাকবে? মিডল স্কেল, তার মানে ক্লাস 6-এ যে পড়বে তখন তার কত, 12 বছর, 7-এ যে পড়বে 13 বছর, ক্লাস 8-এ যে পড়বে তখন তার 14 বছর। এই পর্যন্ত ঠিক আছে। তার মানে ক্লাস্টার করলো, প্রথম 5 বছর একটা ক্লাস্টার, তারপরে 3 বছর 3, 4, 5 একটা ক্লাস্টার, যেটাকে বলছি প্রিপারেটরি কোর্স, প্রথমটাকে বলছি ফাউন্ডেশন কোর্স বা প্রি প্রাইমারি স্টেজ, আর থার্ডটাকে বলছি মিডল স্টেজ। এই মিডল স্টেজে এসে 6, 7, 8 এখানে কিন্তু কোডিং ব্যবস্থা চালু হবে। এই কোডিং শব্দটা কিন্তু একটু নতুন পাবে ছেলেরা, কিন্তু ছেলেদের আনন্দ হবে। কিছু সাবজেক্ট থাকবে, সোশ্যাল সায়েন্স থাকবে, হিউম্যানিটিস থাকবে, আর্ট বলে একটা সাবজেক্ট থাকবে, আর্ট। তার মানে কারোর যদি খুব ভালো ছবি আঁকতে পারে, সেটা তার একটা সাবজেক্ট হতে পারে। কেউ যদি ভালো ক্রিকেট খেলে, ক্রিকেটে ন্যাক থাকে, সেটা তার একটা সাবজেক্ট হতে পারে। কেউ ভালো ড্যান্স করে, সেটা তার একটা সাবজেক্ট হতে পারে। কেউ ভালো গান গায়, সঙ্গীত তার একটা সাবজেক্ট হতে পারে। এইভাবে কিন্তু এগুলো বলা হয়েছে। আর কি থাকবে? ভোকেশনাল ট্রেনিং, যেটা হাতে কলমে কারিগরি বিদ্যা। ধরো কারোর এই স্টেজে গিয়ে কারোর হয়তো কার্পেন্টারিটা ভালো লাগে, তাকে ওই কার্পেন্টারির ওখানে নিয়ে যাওয়া হবে, তাকে দেখানো হবে। এবং এখানে ইন্টার্নশিপ কথাটা কিন্তু ব্যবহার করেছে, অর্থাৎ কিছু দিনের জন্য ইন্টার্নশিপ সে থাকতে পারে। কারোর কাঠের কাজ ভালো লাগতে পারে, কারোর মাটির কাজ ভালো লাগতে পারে, কারোর হয়তো ওই ধরো কিছু একটা তৈরি করা, মাটি বা সিমেন্টের কোনো জিনিস তৈরি করা, তা ভালো লাগতে পারে। ক্লে মানে ধরো ওই ক্যালসিয়াম কার্বনেটের ধরো পেস্ট সিস্টেমে, সেখান দিয়ে কেউ কিছু তৈরি করতে পারে। এই যে ন্যাকগুলো, এই ন্যাকগুলোকে তাকে কাজে লাগানো হবে। এই পর্যন্ত হচ্ছে ক্লাস 8, এটাকে বলছি মিডল স্টেজ। এবার এলো সেকেন্ডারি স্টেজ। দিস ইজ দ্য মোস্ট ভাইটাল স্টেজ। 9, 10, 11, 12। 9-এ যে পড়বে তার বয়স হবে কত? 15। 10-এ হবে 16, 11-এ হবে 17, 12-এ হবে 18 বছর। তার মানে 18 বছরে এই ক্লাসটার, এই যে সেকেন্ডারি স্টেজ, 18 বছরে শেষ হবে। এইটাই কিন্তু স্কুল শিক্ষা। এইবার এই 9-এ গিয়ে সে কি করবে? 9-এ গিয়ে তাকে 40টা বিষয় পড়তে হবে। 40টা বিষয় থাকবে, এই 40টার মধ্যে তাকে পড়তে হবে। 9, 10, 11, 12 এটা পরীক্ষার সিস্টেমটা কেমন হবে? এরা বলছে ক্লাস 9-এ 2টো সেমিস্টার, প্রত্যেক 6 মাস বাদে একটা করে পরীক্ষা হবে। এটা কিন্তু স্কুল নেবে। পরের 6 মাস আর একটা, তাহলে 9-এ 2টো সেমিস্টার, 10-এও ঠিক এইভাবেই 2টো সেমিস্টার, 11-এও 2টো সেমিস্টার এবং 12-এ 2টো সেমিস্টার। তারপরে কিন্তু সে একটা সার্টিফিকেট পাবে। তাহলে মোট সার্টিফিকেট কটা পাবে? প্রথম, যেই মুহূর্তে ফাউন্ডেশন কোর্স তোমার হয়ে গেল, তুমি একটা সার্টিফিকেট পাবে। 2, প্রিপারেটরি কোর্স যখন হয়ে গেল 3, 4, 5, তখন একটা সার্টিফিকেট পাবে। আফটার এই 5 বছর, এই 5-এ, ক্লাস 5-এর পরে। তারপরে 6, 7, 8 আর একটা সার্টিফিকেট পাবে। 9, 10, 11, 12 আর একটা সার্টিফিকেট পাবে। এখন এই জায়গায় একটা পিকুলিয়ার কথা বলা হয়েছে যে মাল্টি ডিসিপ্লিনারি সিস্টেম অফ এডুকেশন, অর্থাৎ এখানে কিছু কিছু বিষয় বাধ্যতামূলক যেমন থাকবে, তার বাইরেও কারোর ধরো অঙ্ক ভালো লাগে, আগে কি ছিল সায়েন্স, আর্টস, কমার্স, এই সিস্টেমটাকেই তুলে দেওয়া হয়েছে। বলছে সায়েন্স, আর্টস, কমার্স বলে ক্লাস 9 বা 10 থেকে কোনো সায়েন্স, আর্টস, কমার্স বলে কিছু থাকবে না। তাহলে কি থাকবে? কারোর ফিজিক্স ভালো লাগে, তার হয়তো সঙ্গে সঙ্গে গানও ভালো লাগে, তখন বলছে তুমি ফিজিক্স নিতে পারো, সঙ্গে গান একটা সাবজেক্ট নিতে পারো। কারোর অঙ্ক ভালো লাগে, তার সাথে তার হয়তো খুব সুন্দর পেইন্টিং, আঁকতে ভালো লাগে, তাহলে আঁকাটাও একটা সাবজেক্ট। কারোর হয়তো ইতিহাস ভালো লাগে, আবার সে জীবন বিজ্ঞানকেও ছাড়তে চায় না, কারণ ওটা স্কোরিং সাবজেক্ট, তাহলে তার জীবন বিজ্ঞানও একটা সাবজেক্ট হতে পারে।
ক্রিকেট যেমন হতে পারে, ঠিক তেমনি ভাবে যে খেলাধুলাটা তোমার ভালো লাগে সেটাকে তুমি একটা সাবজেক্ট করতে পারো, এতে কোনো অসুবিধা নেই। মাল্টি ডিসিপ্লিনারি সিস্টেম অফ এডুকেশন। আমি কিন্তু জাস্ট যেটা এই 66 পৃষ্ঠার যে প্রস্তাবনার ভিত্তিতে মন্ত্রিসভা যেটা পাশ করে নিয়েছেন, এডুকেশন পলিসি 2020, সেইটাকেই শুধু বলছি। একটা চেঞ্জ হয়েছে যে হিউম্যান রিসার্চ মানব সম্পদ উন্নয়ন দপ্তর বলে আর কিছু থাকবে না, একদম স্ট্রেট শিক্ষাটাকে বলা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন। মিনিস্ট্রি অফ এডুকেশন শিক্ষা দপ্তর বলে এই দপ্তরটা টোটালি এখন শিক্ষা দপ্তরের আন্ডারে এগুলো থাকে। এবার সার্টিফিকেট হলো কটা? 4টে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের এই এডুকেশন পলিসিটা আমাদের আলোচনা করতে হচ্ছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, পরীক্ষাটা কেমন হবে। এখানে কতগুলো টুইস্ট আছে। পরীক্ষাটা কিভাবে হবে? এই যে বললাম 9-এ 2টো সেমিস্টার, 10-এ 2টো সেমিস্টার, 11-এ 2টো সেমিস্টার, 12-এ 2টো সেমিস্টার। সেমিস্টার মানে হচ্ছে 6 মাস বাদে বাদে একটা স্কুলের পরীক্ষা। সেই জায়গায় দাঁড়িয়ে বলছে ফাইনালি যখন তুমি মার্কশিট পাবে, সেখানে মাস্টারমশাই তোমাকে একটা নম্বর দেবে। ধরো অঙ্কে তুমি এত পেয়েছো, বলা হচ্ছে যে এখানে তুমি নিজেকে নিজে নম্বর দেবে। অর্থাৎ তুমি পরীক্ষা দিয়ে তোমাকে বলা হবে তুমি যে পরীক্ষা দিয়েছো তুমি কত পেতে পারো, তোমার নম্বরটা আগে বসাতে হবে যে আমি এত পেতে পারি। তোমার একজন বন্ধু কিংবা থার্ড ম্যান সে হয়তো ওই কোশ্চেন পেপারটা নিয়ে তোমার সাথে আলাদা আলোচনা করে সে একটা অ্যাসেস করবে যে তুমি কত পেতে পারো, আর একটা নম্বর বসবে। শেষে মাস্টারমশাই একটা নম্বর দিলে, তাহলে মাস্টারমশাইয়ের নম্বর, তোমার নিজের দেওয়া অ্যাসেসমেন্টের নম্বর, তোমার বন্ধু বা থার্ড ম্যানের দেওয়া একটা নম্বর, সবকটা নম্বর কিন্তু থাকবে। ভ্যালিড কোনটা? মাস্টারমশাই যেটা দিলেন সেটাই ভ্যালিড। এখানে আর একটা টুইস্ট হচ্ছে খুব বিউটিফুল, সেটা হচ্ছে এইবার আমি পরে আলোচনা করবো এই সিস্টেমের কি আমার কাছে কি অসম্পূর্ণতা মনে হয়েছে, সেগুলো আমি আলোচনা নিশ্চয়ই করব। টুইস্টটা হচ্ছে তুমি মাস্টারমশাইকে নম্বর দেবে, অর্থাৎ প্রত্যেকটা মাস্টারমশাই সম্পর্কে তোমার রেটিং কি, তুমি তাকে কোন ক্যাটেগরিতে ফেলো। অর্থাৎ A B C D হতে পারে, কিংবা ধরো 5টা স্টার রইল, যে 5টা স্টার যা সে সবচেয়ে ভালো, কেউ 4টে, কেউ 3টে, কেউ 2টো, কেউ 1টা। অর্থাৎ তুমি একটা যে রেটিং মাস্টারমশাই সম্পর্কে করবে, এবং সেটা কিন্তু তুমি যেটা করছো এটা কিন্তু সম্পূর্ণ গোপন থাকবে, অনলি অ্যাডমিনিস্ট্রেশন জানবে। কারণ তারা অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউতে তখন সেই মাস্টারমশাই সম্পর্কে ভাববে যে তার মানে মোড অফ রিপ্রেজেন্টেশন ছাত্রদের ভালো লাগছে না কেন, কিংবা ভালো লাগছে কেন, ইত্যাদি 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 নিয়ে তারা আলোচনা করতে পারে। এই যে হোল সিস্টেমটা বললাম, তাহলে কি কি বললাম? একটা হচ্ছে নতুন নিউ এডুকেশন পলিসি 2020 কি বলছে? প্রথম হচ্ছে ফাউন্ডেশন কোর্স, একেবারে হাতে ঘড়ির পর 3 বছরের পরে ক্লাস 2 পর্যন্ত 5 ইয়ার্স। অ্যাক্টিভিটি, প্লে অ্যান্ড অ্যাক্টিভিটি ভিত্তিক তোমার পড়াশোনা, খেলাধুলার ছলে বিভিন্ন জিনিস হাতে ধরে হাতে কলমে খেলাধুলার মাধ্যমে শিক্ষা, ক্লাস 2। তারপরে 3, 4, 5 এই স্টেজটাকে বলছে প্রিপারেটরি কোর্স। তারপরে বলছে মিডল স্টেজ। প্রিপারেটরি কোর্সে কিন্তু সিম্পল কিছু আবিষ্কার থাকবে, কিছু জিনিস নিজে নিজে তৈরি করা, খেলা, বইয়ের কিছু পাঠ্য অবশ্যই থাকবে, সেই পড়াগুলো ছাড়াও এই অ্যাক্টিভিটিগুলো থাকবে। অর্থাৎ প্রশ্নটা শুধু পড়ার ভিত্তিতেই হবে না, এটা বারবার মনে রাখতে হবে যে একেবারে গদে বাঁধা আগে যেরকম বই পড়ে আয় আমি কোশ্চেন করবো তুমি উত্তর দেবে, তার বাইরে একটা ওরাল সিস্টেম ছিল 10 নম্বরের ক্লাস 10 পর্যন্ত, 10 বা 20 আমি জানি না,
মোস্ট প্রবাবলি 10 নম্বরের, সম্ভবত 10 নম্বরের। সেই 10 নম্বরের বদলে হয়তো এইরকম ভাবে এই 10 নম্বরটা থাকবে না। এটা কিন্তু একটা ভাইটাল পার্ট হবে। অর্থাৎ যদি তোমার 50% লেখাপড়া হয়, 50% তোমার ইনোভেটিভ আইডিয়া আছে কিনা, তুমি কি কি ডিসকভারি করেছো, কি কি করতে চাও, তোমার অ্যাক্টিভিটির মধ্যে কি কি আছে, ইত্যাদি 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 গুলো থাকে। তারপরে এলো মিডল স্টেজ, যেটা ভাইটাল স্টেজ 6, 7, 8, যে জায়গায় গিয়ে তোমরা ভোকেশনাল কোর্সটা পাবে। ভোকেশনাল কোর্স দিয়ে অনেক করতে পারে, অনেকে চেঞ্জ করতে পারে। কোডিং, যে কথাটা আমি বলছিলাম, কোডিং মানে ল্যাঙ্গুয়েজ অফ দি কম্পিউটার। তুমি কম্পিউটারে প্রশ্ন করবে, কম্পিউটার কিভাবে হ্যান্ডেল করতে হয়, কম্পিউটার তোমাকে কিছু প্রশ্নের উত্তর দেবে, তুমি কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটার সাথে তুমি পরিচিত হবে, তুমি বিভিন্ন নেট সিস্টেমের সাথে পরিচিত হবে, ইত্যাদি ইত্যাদি। কোডিং কিন্তু একটা ভাইটাল ব্যাপার, যেটা এখন উঁচু ক্লাসে শেখানো হয়। সেই কোডিং এর সাথে যদি তুমি পরিচিত হও, এই কোডিং কি, এটা নিয়ে তাহলে আর একদিন আলোচনা করতে হবে। কোডিং ইজ এ সিস্টেম যেখানে নতুন নতুন অ্যাপস তৈরি করা যায়। বিভিন্ন জিনিস তুমি যদি জানতে চাও, তোমাকে বলে দেওয়া হবে তুমি এইটা করো। একটা ব্লক দিল, সেই ব্লকটাকে তুমি আবার রাইট সাইড ঠেলে দাও, তুমি ব্লকটাকে দুটো ভাগ করো, ইত্যাদি ইত্যাদি। তুমি যা বলবে দেখবে কম্পিউটার সেটা করতে থাকে। অর্থাৎ তোমার ইন্টারেস্ট গ্রো করা, এইটা হচ্ছে ইন্টেনশন। তারপর সি প্রোগ্রামিং, কম্পিউটার প্রোগ্রামিং, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখানে সাবজেক্টের ব্যাপারেও কিছু বলা হয়েছে। তুমি ক্রিকেট ভালো লাগলে ক্রিকেট নিতে পারো, গান ভালো লাগলে গান নিতে পারো, যেটা পার্মানেন্টলি সেকেন্ডারি স্টেজে এসে 40টা বিষয় তোমার পড়তে হবে। 9, 10, 11, 12, 4 বছর, 2টো করে সেমিস্টার, তার মানে 8টা সেমিস্টার। এবার এই যে প্রত্যেকটা যে ব্লক করলাম আমি, এই যে ফাউন্ডেশন কোর্স একটা সার্টিফিকেট, প্রিপারেটরি কোর্স একটা সার্টিফিকেট, মিডল কোর্স, মিডল স্টেজ একটা সার্টিফিকেট, সেকেন্ডারি স্টেজ একটা সার্টিফিকেট। এইবার হচ্ছে মেথোডোলজি কি। এই ল্যাঙ্গুয়েজের ব্যাপারে বলা হয়েছে প্রত্যেকেই তার মাদার টাং, অর্থাৎ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ অথবা তার নেটিভ ল্যাঙ্গুয়েজ, সে যে ভাষায় জন্মেছে সেই ভাষায় তার শিক্ষা হবে। ফলে ন্যাচারালি আমরা যারা বাংলায়, আমরা বাংলায় শিক্ষা লাভ করব, বাংলায় শিক্ষা লাভ করব। এবং সেকেন্ডারি লেভেলে তোমার 3 ল্যাঙ্গুয়েজ, 3টে ভাষা জানতে হবে। তার মধ্যে বলছে প্রথম 2টো ভাষা অবশ্যই ভারতীয় হতে হবে। প্রথম 2টো ভাষা মানে ধরো একটা, আমি দেখলাম পশ্চিমবাংলায় বাংলা নিলাম, আর হয় হিন্দি নেব অথবা সংস্কৃত নেব, প্রথম 2টো ভাষা। অথবা হিন্দি নিলাম বা সংস্কৃত নিলাম, 3 নম্বরে হিন্দি চলে গেল। কিন্তু কেউ 1 নম্বরে হিন্দি নেবে, 2 নম্বরে সংস্কৃত নেবে, 3 নম্বরে একটা ভাষা নেবে। কিন্তু একটা জিনিস আমার পড়ে এটা মনে হয়েছে, এবং যে কোনো যারাই এটা পড়বেন, এই 7টা পৃষ্ঠা, ইংরেজির ব্যাপারে স্পেসিফিক কিছু বলা হয়নি। ইংরেজি কোন ক্লাস থেকে চালু হবে এরা বলছে, 2টো জায়গায় 2 রকম লেখা আছে। একটা লেখা আছে যে ক্লাস 5 এর পরে 6 থেকে ইংরেজিকে তুমি রাখতে পারো, আর এক জায়গায় বলা হয়েছে 8 থেকে ইংরেজিকে তুমি থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে রাখতে পারো। এই বিষয়টা মোটামুটি আছে। এবার হচ্ছে কলেজ লেভেল। এবার কলেজ লেভেলে কি আলোচনা হবে, কলেজ লেভেলে শিক্ষাটা কেমন হবে। কলেজ লেভেলে বলছে 3 ইয়ার্স ডিগ্রি অথবা 4 ইয়ার্স ডিগ্রি, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, 3 বছরে তুমি ডিগ্রি করতে পারো। অনার্স হলে 4 বছর হবে, আর পাস কোর্স হলে 3 বছরে তুমি যদি করো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে তুমি বিএড করে নিতে পারো। কিংবা কোনো সাবজেক্টে রিসার্চ যদি করতে চাও, 4th ইয়ারে
সেই সাবজেক্টটা তুমি করতে পারো। এর একটা ভালো কথা বলা হয়েছে, সেটা হচ্ছে ধরো কেউ কোনো কারণে ফার্স্ট ইয়ার পড়েছে, ফার্স্ট ইয়ার পড়লে তুমি একটা সার্টিফিকেট পাবে। ফার্স্ট ইয়ার পড়ে সেকেন্ড ইয়ারে তার আর পড়ার যে কোনো কারণে হোক পড়া স্টপ হয়ে গেল, তারপর 3 বছর বাদে তোমার মনে হলো এখন আমার সুযোগ আছে, আমি সেকেন্ড ইয়ারে ভর্তি হবো, তখন ওই সার্টিফিকেটটা দেখিয়ে আবার ভর্তি হতে পারবে সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ার পাস করলে পরে অ্যাডভান্স ডিপ্লোমার একটা কোর্স দেবে। ফার্স্ট ইয়ারে সার্টিফিকেট, সেকেন্ড ইয়ারে অ্যাডভান্স ডিপ্লোমা, থার্ড ইয়ারে ডিগ্রি। আর যদি কেউ ফোর্থ ইয়ার করতে চাও তাহলে ফোর্থ ইয়ারে অনার্স কোর্সটা শেষ করতে পারবে, বিএড শেষ করতে পারবে। তার মানে ডিগ্রিটা 3 বছরে হবে, আর অনার্স হলে 4 বছর। এবার বলছে এই যে একটা এক্সিট সিস্টেম কিন্তু রইল, অর্থাৎ ধরো ফার্স্ট ইয়ার বিএসসি ফার্স্ট ইয়ার পড়েছি, সেকেন্ড ইয়ার আমি পড়তে পারিনি, কিংবা ফার্স্ট আর সেকেন্ড ইয়ার পড়েছি, তার মানে অ্যাডভান্স ডিপ্লোমা আমি পেয়েছি, তারপরে আমি পড়াশোনা করতে পারিনি, আমি 4 বছর বাদে 5 বছর বাদে ইচ্ছা করলে আমি আবার থার্ড ইয়ারটা কমপ্লিট করে আমি ডিগ্রিটা কমপ্লিট করতে পারবো। এই জন্য বলা হচ্ছে ডিজি ব্যাংক থাকবে, অর্থাৎ প্রত্যেকটা ছাত্রের নামে একটা করে অ্যাকাউন্ট তৈরি হবে, এবং তার সেই প্রথম থেকে একেবারে ফাউন্ডেশন স্টেজ, তারপরে প্রিপারেটরি স্টেজ, তারপরে তোমার মিডল স্টেজ, সেকেন্ডারি স্টেজ, সমস্ত রেজাল্টগুলো ওই ডিজি ব্যাংকে থাকবে। ওই যে তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করে বেরিয়ে গেছো অ্যাডভান্স ডিপ্লোমা নিয়ে, ওটাও কিন্তু থাকবে। ফলে তুমি যখনই দেবে ওরা ডিজি ব্যাংকে মারলেই বলে দেবে তোমার এটা হয়েছে, তুমি থার্ড ইয়ার করে ডিগ্রি করো। এবার হচ্ছে মাস্টার ডিগ্রি। মাস্টার ডিগ্রিতে কি হবে, যে 3 বছরের ডিগ্রি করেছে তাকে 2 বছর মাস্টার ডিগ্রি, আর যারা 4 বছরের ডিগ্রি করবে মানে অনার্স করবে কিংবা অন্য কোনো স্পেশাল ওই 4 বছরের কিছু করবে, একটা স্পেশাল সাবজেক্ট, একটা রিসার্চ টাইপের, একটা রিসার্চ করলাম ফোর্থ ইয়ারে, তাহলে ফোর্থ ইয়ারে যদি কেউ ডিগ্রি নেয় তাহলে তার 1 বছর লাগবে, এমএসসি 1 বছর হবে। একটা জিনিস মনে রাখতে হবে, এখানে এমফিল করা যাবে না, এমফিলটা তুলে দেওয়া হয়েছে, তারপরে কেউ ইচ্ছে করলে ডক্টরেট করতে পারে। এই হচ্ছে মোরাললেস এডুকেশন পলিসি। এবার এখানে আনআনসার্ড কিছু কোশ্চেন কিন্তু আছে, যেমন ধরো ট্রান্সফারেবল জব হলে কেউ বাংলা মিডিয়ামে পড়ে তার বাবা ট্রান্সফার হয়ে গেছে অন্য জায়গায়, তখন সে কোন ভাষায় পড়াশোনা করবে, এই একটা প্রশ্ন উঠতে পারে। বাবা এক ভাষায় কথা বলে, মা এক ভাষায় কথা বলে, সেখানে তার মাদার টাং কি হবে? মাদার টাং যদিও বলছে মায়ের ভাষা, কিন্তু মায়ের ভাষাটা যদি অন্যরকম হয়, which is not common, সেক্ষেত্রে মাদার ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে কোন ভাষায় সে পড়াশোনা করবে? এইগুলো আনআনসার্ড আছে, এখনো অ্যান্সার দেওয়া হয়নি, পার্লামেন্ট বিতর্কে এগুলো আসবে। আমার প্রথম প্রশ্ন এই এডুকেশন পলিসি দিয়ে, প্রথম প্রশ্ন হচ্ছে এই যে সিস্টেমটা করলো মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, মাতৃভাষা মাতৃদুগ্ধ রবীন্দ্রনাথের কথা, এতে নতুন কিছু নেই। এর আগে কোঠারো কমিশন থেকেও একই রকম কথা বলা হয়েছে। ও আর একটা কথা বলে দিই, টোটাল সিস্টেমে খরচের কথা কি বলছে, যে শিক্ষা বাজেটে খরচ বাড়াতে হবে কত না, আমাদের দেশের যা জিডিপি তার 6% শিক্ষা খাতে ব্যয় হবে, এই কথাটা বলা হয়েছে। এবার আমার প্রশ্ন নাম্বার 1, একটা সিস্টেম চালু হলো, শিক্ষা কনকারেন্ট লিস্টে পড়ে, অর্থাৎ যৌথ তালিকায় কেন্দ্র এবং রাজ্যের। খুব দুর্ভাগ্যের, অত্যন্ত বেদনাদায়ক যে রাজ্যগুলোকে কনফিডেন্সে নিয়ে, বিশেষ করে পশ্চিম বাংলার কোন রিপ্রেজেন্টেটিভ এই সুপারিশের মধ্যে কোন রিপ্রেজেন্টেটিভকে রাখা হয়। 2, ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ যেগুলোকে বলছে এরা, অনেক বড় হয়ে যাবে ভিডিও, আমি ছোট্ট করে বলছি, বাংলাকে ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ থেকে বাদ দেওয়া হয়েছে। রবীন্দ্রনাথের ভাষা, নজরুলের ভাষা, এই বাংলায় 9.8% কথা বলে, টোটাল ভারতবর্ষের 9.8% কথা বলে বাংলায়।
আর তামিল বা অন্ধ্র বা অন্যান্য যে ল্যাঙ্গুয়েজগুলোকে ধ্রুপদী ভাষা বলেছে তাতে কথা বলে 4 থেকে 5% মানুষ। আমার মনে হয়েছে এর বিরুদ্ধে বাংলার প্রতিবাদ করা উচিত। বাংলার এই ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ বাংলা নয় কেন? যে বাংলা রবীন্দ্রনাথ উপহার দেয়, আর যে বাংলা সর্বশেষ অভিজিৎ ব্যানার্জিকে উপহার দেয়, যারা নোবেল লরিয়েট, সেই বাংলাকে উপেক্ষা বাংলার সাথে কোনো আলোচনা করব না। শিক্ষা স্টেট সাবজেক্ট নয়, কেন্দ্রীয় সাবজেক্ট নয়, এটা কনকারেন্টলি দুজনেরই সাবজেক্ট। তাহলে আমার সাথে আলোচনা করা হবে না কেন? এই প্রশ্ন আমার এক। 2, অঙ্গনারী স্কুলগুলোর কি হবে? সেগুলোকে তো ঢুকিয়ে নেবে হয় প্রাইমারিতে, নালে সেকেন্ডারি লেভেলে। এবং যেখানেই ঢোকান এই ছেলে মেয়েদের, তাদের যেহেতু খেলাধুলার মাধ্যমে অ্যাক্টিভিটি বেসড লার্নিং, সেখানে প্রচুর জিনিস সাপ্লাই করতে হবে প্রত্যেক শিশুর জন্য। বিভিন্ন জিনিস, খেলাধুলোর জিনিস দিতে হবে। It involves large amount of money, huge amount of money. প্রচুর স্পেসের দরকার হবে, অনেক জায়গা। আমি জানি না এগুলো ভাবা হয়েছে কিনা। এইবার যে মেথোডোলজিতে পড়াশোনা করাবেন বলছেন, শিক্ষক শিক্ষিকাদের ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, না হলে নতুন সিস্টেমের সাথে তারা নিজেকে অ্যাডাপ্ট করতে পারবে না। আমার প্রশ্ন আছে ইংরেজি নিয়ে। ইংরেজিটা ক্লাস 5-এ যদি 5-এর পরে 6-এ ঢোকাবেন বা 8-এ ঢোকাবেন, এখনো কনফার্ম বলেননি কিছু। থার্ড ল্যাঙ্গুয়েজ 8-এ আসতে পারে। যদি তাই হয়, কি 9 থেকে হয়, কিংবা 6 থেকে হয়, এই ইংরেজি ভাষাটা যদি ভালো করে না জানে, হায়ার স্টাডিজ কমপ্লিট করতে পারবে এরা? এই বিতর্ক পশ্চিমবাংলার মানুষ জানে যে ক্লাস 5-এ বামপন্থী সরকার, সিপিআইএম এর সরকার এক সময় প্রাইমারি থেকে ইংরেজিকে তুলে দিয়েছিলেন। তার ফল হারে হারে বুঝছি। বাস্তব তো এটাই। ইংরেজি ভাষা পৃথিবীর আন্তর্জাতিক যোগাযোগ রক্ষাকারী ভাষা। এই ভাষাটাকে এত অবসলেট করে দেওয়ার চেষ্টা হচ্ছে। পুরো এডুকেশন পলিসিতে ইংরেজি নিয়ে খুব বেশি কথা নেই। তাহলে কি ধরেই নিতে হবে ইংরেজি যদি পড়তে হয় তাহলে ইংলিশ মিডিয়াম স্কুলে যেতে হবে? এই শিক্ষা ব্যবস্থা আরো বলা হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ 100টা ইউনিভার্সিটিকে ভারতবর্ষে ক্যাম্পাস করতে দেওয়ার পারমিশন দেওয়া হচ্ছে। আমার কোনো আপত্তি নেই, এটা ভালো। কিন্তু তারা তো তাদের টার্মস এন্ড কন্ডিশনে করবে। সেখানে খরচ কত হবে? কিংবা এই যে পলিসি যেটা গভর্নমেন্ট করে দিলেন, এখানে বেসরকারি উদ্যোগ তারা হিউজ ইনফ্রাস্ট্রাকচার নিয়ে স্কুল করতে শুরু করবে। একদম যা বলেছে তাই করবে। প্রচুর টাকা দিয়ে ছেলেমেয়েরা সেখানে যাবে। তারা অ্যাট্রাকটিভ, লুক্রেটিভ সব জিনিস তারা উপহার দেবে। অর্থাৎ অ্যাক্টিভিটি বেসড লার্নিং, তারা এমন সব জিনিস দেবে যা সরকারি স্কুলে দেওয়া হয় না। এটা তো বাস্তব। এবার ওখান থেকে তারা এটা একটা বেসরকারীকরণের দিকে, শিক্ষাকে বিলগ্নীকরণের একটা পথ আমার কিন্তু এই শিক্ষা পলিসি দেখে মনে হচ্ছে। কারণ এরা যা বলছে, ধরুন আমি বলছি 40টা বিষয়, তাহলে 40টা বিষয় 40 জন শিক্ষক। এমন হতে পারে এই স্কুলে 20টা বিষয় থাকবে, আর একটা স্কুলে 20টা বিষয় থাকবে, হোয়াট এভার ইট মে বি। তাহলে 20টা বিষয় টিচার রাখতে হবে। কেউ ক্রিকেটের টিচার, ড্যান্সের টিচার, গানের টিচার, তার মধ্যে যদি আবার উচ্চাঙ্গ সঙ্গীত এবং লঘু সঙ্গীত থাকে তাহলে আবার 2 জন টিচার। তারপরে কত্থক ড্যান্স, ওড়িশি ড্যান্স, আমি জানি না একজন পারবে কিনা। একটা বিশাল কর্মকাণ্ড তৈরি হবে। আমি বলছি মোড়কটা খুব ভালো। এই যে মোড়কটা দেওয়া হয়েছে, যে কভারটা দেওয়া হয়েছে, কভারটা সুন্দর, কিন্তু এর বাস্তবতা 6% মানি খরচ করে পারবেন? জিডিপির 6% খরচ করলে এত সব জিনিস কভার করা যাবে? এত শিক্ষক নিয়োগ, ইনফ্রাস্ট্রাকচারের পরিবর্তন, ক্লাসরুমের পরিবর্তন,
প্রচুর স্পেসিয়াস, একটা জায়গায় অনেক জায়গা লাগবে, ছোট ছোট শিশুরা খেলবে, তারপর প্রত্যেকের জন্য কম্পিউটার। ইট ইনভলভস হিউজ অ্যামাউন্ট অফ মানি। আমি এবছরের কথা যদি বলি, যার 0% জিডিপি তার শিক্ষায়, তার 6% মানে 0%। সামনের বছর ধরো জিডিপি হলো 4%, তার 6%। এই অ্যামাউন্ট দিয়ে করা যাবে এই সিস্টেমটা? তারপর কবে থেকে চালু হবে? গভর্নমেন্ট বলছে সেপ্টেম্বর থেকে চালু হবে। এটা হয় নাকি কোনোদিন? আমার পশ্চিমবঙ্গ সরকার আমি দেখলাম মাননীয় শিক্ষামন্ত্রী বলছেন 4 বছর আগে কোনো কথাই নেই। কারণ এই সিস্টেমটা অ্যাডাপ্ট করতে সময় দিতে হবে তো রাজ্যকে, তারপরে রাজ্যের প্রশ্নের জবাব দিতে হবে। শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের খরচ বাড়বে তা না, তাতে রাজ্য সরকারের খরচও ইকুয়ালি বাড়বে। সেই টাকাটা আসবে কোথা থেকে? আমার যেটা মনে হয় যে শেষ পর্যন্ত আমরা বিশ্বকর্মা তৈরি করতে গিয়ে ছুঁচো করবো না তো, যার টোটাল স্ট্রাকচারটাকে ব্যবহার করে ব্যবসায়ীরা বিভিন্ন জায়গায় স্কুল খুলবে। যেমন ইংলিশ মিডিয়াম স্কুল খুলতো, ইংলিশ মিডিয়াম তো খুলবেই, দুটো প্যারালাল শ্রেণী তৈরি হবে। যারা স্টেট মিডিয়াম, আমি আরো জানতে চাই যে অলচিকি ভাষায়, মাতৃভাষা অলচিকি, কত দূর সে পড়াশোনা করতে পারবে? তার বইপত্র সাপ্লাই করবে কে? ডিগ্রি লেভেল পর্যন্ত সে মাতৃভাষায় শিক্ষা লাভ করতে চায়, কে তাকে দেবে বইপত্র? আর যতগুলো আমাদের প্রায় 23টা ভাষা, 22-23টা ভাষা আছে ভারতবর্ষে, স্টেট ভাষা, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, এরপর যদি আবার নেটিভ ল্যাঙ্গুয়েজে চলে যাই, তার সংখ্যা প্রচুর। তার বইপত্র এগুলোকে কে সাপ্লাই করবে? তার ছাপা আদৌ সেটা করা যাবে কিনা? শুধু যেটা বলা হয়েছে, আমি একটু বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিংকে আলাদা একটা বোর্ডে আন্ডারে রাখবে। টোটাল এই যে সিস্টেমটা বলছে টোটাল সেকেন্ডারি স্কুলের এই যে স্ট্রাকচার সারা ভারতবর্ষে আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি একটা কাউন্সিল ছিল, সেই কাউন্সিল 11-12টা দেখতো। এখন থেকে বলছে টোটাল সেকেন্ডারিটা কন্ট্রোল করবে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অর্গানাইজেশন। ইউজিসি কে তুলে দেওয়া হলো, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনকে তুলে দিয়ে বলছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সংস্থা সব দেখ। আমি জানি না হাউ ফার ইট ইজ ফিজিবল, এটা কতটা সম্ভব। একটা স্কুলের আয়তন কত বাড়াতে হবে জানেন? প্রথমত এতগুলো শিক্ষক, যদি কোনো স্কুলে 30টা 40টা বিষয় যার পড়তে হবে, 9, 10, 11, 12, তাহলে প্রথমত খেলাধুলার জন্য একটা বিরাট জায়গা দিতে হবে। কার তো খেলাধুলা ভালো লাগবে? আর একটা প্রশ্ন আছে, ধরুন কেউ ফিজিক্স নিয়ে পড়াশোনা করবে, কম বয়সের ছেলে তো, ফিজিক্সও ভালো লাগে, তার সংস্কৃতও ভালো লাগে, ফিজিক্সও ভালো লাগে, কিংবা সঙ্গীত ভালো লাগে। এবার ফিজিক্সের সাথে সঙ্গীত নিয়ে যদি কেউ পড়ে, ফিজিক্স অনার্স করতে পারবে ভবিষ্যতে? ফিজিক্স উইদাউট ম্যাথমেটিক্স করা সম্ভব? আমি জানি না, এরা অনেক পণ্ডিত মানুষ যারা করেছেন, পার্লামেন্টে বিতর্ক হবে, পণ্ডিতরা বিতর্ক করবেন। আমার ক্ষুদ্র বিদ্যুতে আমি এইটুকু যেটুকু বুঝলাম সেটুকু আমি বললাম, যে শেষ পর্যন্ত ইংলিশ মিডিয়ামে একদল ছেলে ইংরেজি মাধ্যমে ওয়েল ইকুইপড হয়ে বড় হতে থাকবে, যাদের বাবার পয়সা আছে। আর আমাদের মতো গরিব মধ্যবিত্ত যারা, তারা এই বাংলা মিডিয়ামকে পছন্দ করবে। আমি বাংলার কথা, বাংলার রেসপেক্টে বলছি। থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে হয়তো ক্লাস 8-এ গিয়ে ইংরেজিটা পাবে, আর 5-এ যদি ইংরেজি পাও, 5, 6, 7, থার্ড ল্যাঙ্গুয়েজে কি শিখবে জানি না, 1 থেকে শিখে পারি না, এবার 5 বা 8 থেকে শুরু করলে কোথায় গিয়ে ইংরেজি শেষ করবো আমরা জানি না, যেটা আলটিমেটলি হায়ার এডুকেশনে লাগবে। কারণ আমরা 200 বছর ব্রিটিশ শাসন করার জন্য হোক, আর যে কোনো কারণে হোক, হোয়াট এভার মেবি দ্য রিজন, এখনো আমাদের পারসেপশন, সরকারি দপ্তরের যে নোটসগুলো দেওয়া হয় সব ইংরেজিতে। গভর্নমেন্ট কোথাও বলেছে
যে 2030 সাল বা 35 সাল ওরা যেটা টার্গেট ঠিক করেছে, 2035 সালের পর থেকে সব কাজ আমরা রিজনাল ল্যাঙ্গুয়েজে করব, বলেনি। এইবার ক্লাস 1 থেকে ক্লাস একেবারে মানে আমি ফাউন্ডেশন স্টেজ থেকে 12 স্টেজ পর্যন্ত বিনা পয়সায় ছাত্ররা পড়াশোনা করবে কিনা। আমার বাংলার সরকার অনেক কিছু করেছে, তার একটা জায়গা আছে যে আমার এডুকেশনের পয়সা লাগে না, আমরা আরো পয়সা দিই বিভিন্ন স্কিমে ছাত্রছাত্রীদের। সারা ভারতবর্ষের গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট এই এডুকেশন পলিসি ডিক্লেয়ার করেছে, কিন্তু এই এডুকেশন পলিসিতে পয়সা লাগবে যেটা, সেই পয়সাটা কে দেবে? বিনা পয়সায়, অর্থাৎ 12 ক্লাস পর্যন্ত ছেলে মেয়েদের পয়সা দিতে হবে কি হবে না একবারও এডুকেশন পলিসিতে বলা হয়। শুধু বলা হয়েছে 6% অফ দি জিডিপি খরচ করা হবে। বেশ কিছু জায়গা অস্পষ্ট আছে, যেটা হলো ক্লাস 10-এ পরীক্ষা হবে না, মাধ্যমিক বলে আর কোনো পরীক্ষা থাকবে না, উচ্চ মাধ্যমিক বলে কোনো পরীক্ষা থাকবে না। এই ভালো হবে না খারাপ হবে আমি জানি না, আমি বলছি না যে এই সিস্টেম যিনি করেছেন তিনি অত্যন্ত কোয়ালিফাইড মানুষ। তিনি ইসরোর ডাইরেক্টর ছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, পাণ্ডিত্য এক জিনিস, আর একটা সিস্টেমকে চালু করা অন্য জিনিস। এই যে সিস্টেমটা চালু হচ্ছে এর মধ্যে অনেক ইতিবাচক দিক আছে, অনেক পজিটিভ দিক আছে, এটা যেমন ঘটনা। আবার ইংরেজিটাকে নেগলেক্ট করব এই অ্যাটিটিউডও আছে। সংস্কৃতকে গুরুত্ব দিতে চাইছি। আমি বলছি না যে সংস্কৃত ভাষার গুরুত্ব এতটুকু কম, কোনো ভাষার গুরুত্বই কম না। বেদ, উপনিষদ সবই তো সংস্কৃতে লেখা। কালিদাসের লেখা সংস্কৃত ল্যাঙ্গুয়েজ ভেরি সুইট ল্যাঙ্গুয়েজ। সংস্কৃতকে গুরুত্ব দিতে গিয়ে, অর্থাৎ একটাকে আমি হিন্দিটাকে এস্টাবলিশ করব কিংবা ইংরেজিটাকে একটু আউট করব, তার জন্য সংস্কৃতকে ব্যবহার করছি না তো, কোনো হিডেন এজেন্ডা নেই তো। এই প্রশ্নটা আমার রইল। আমি যদি দেখি যে না নেই, তাতে আমি খুব খুশি হব। তাই আপনাদের বলতে এসেছি, নতুন এডুকেশন পলিসি, নতুন যে শিক্ষানীতি, এই শিক্ষানীতিটা আপনারা একটা ভালো করে বুঝে নিন। কিছু কিছু অ্যান্সার এখনো দেওয়া যায়নি, যেমন ইংরেজির ব্যাপারে খুব স্পষ্ট করে বলা হয়নি যে ক্লাস 6 থেকে চালু হবে না 8 থেকে চালু হবে, স্পষ্ট করে বলা হয়নি। ইংরেজি ভাষাটা নিয়ে কি করতে চায় এই ব্যাপারটা আমার একটা প্রশ্ন আছে। হিউজ অ্যামাউন্ট অফ মানি লাগবে, সেই টাকা কে দেবে? 6% অফ দি জিডিপি, 10 টাকার 6% আর 10,000 টাকার 6% তো এক না। ভারতবর্ষের প্রেজেন্ট যা কন্ডিশন, তাতে জিডিপি আবার গিয়ে 8%-এ দাঁড়াবে, এই স্বপ্ন বোধহয় দিবা স্বপ্নই থাকবে বেশ কয়েক বছর। তাহলে কত বছর বাদে চালু হবে, কে চালু করবে, কি সিস্টেমে চালু হবে? আমার তো মনে হয়, এবং সবচেয়ে দুর্ভাগ্যের হচ্ছে পশ্চিম বাংলার কোন শিক্ষাবিদকে জায়গা দেওয়া হলো না এই কমিটিতে। এর বিরুদ্ধে যারা আমরা বাংলায় লেখাপড়া করেছি, আমরা যারা বাংলার মানুষ, আমাদের হৃদয়ে তো ব্যথা লাগবে। যে বাংলা রবীন্দ্রনাথ উপহার দেয়, যে বাংলা নজরুলকে উপহার দেয়, যে বাংলা সুকান্তকে উপহার দেয়, যে বাংলা সত্যজিৎ রায়কে দেয়, যে বাংলা বিবেকানন্দকে দেয়, যে বাংলা সর্বশেষ অভিজিৎ কুমার বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ, অমর্ত্য সেনের মতো মানুষ, যারা নোবেল লরিয়েট, এইসব মানুষ যে বাংলা দেয়, সেই বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতিটা দেব না। নিশ্চয়ই নিয়ে সরকার ভাবছেন, সরকার নিশ্চয়ই নিয়ে বলবেন। তবে আমি আমার প্রতিবাদ, ক্ষোভ এবং সন্দেহের জায়গা কিন্তু পরিষ্কার করে বললাম যে এর মধ্যে অনেক ভালো জিনিস আছে, অনেক ইতিবাচক দিক আছে, আবার কতগুলি নেতিবাচক দিক আছে, যেগুলো পয়সা না হলে এগুলো নেক্সট টু ইম্পসিবল, একেবারে এর এক্সিকিউশন একেবারে অসম্ভব। আবার আমার মাঝে মাঝে এটাও মনে হয়, যে দোকানে বিক্রি কম হয় তার সাইনবোর্ডটা বড়ই হয়। ভালো থাকবেন। আগামী শুক্রবার
আবার আমি আপনাদের সামনে আসব রাজনীতির অ ক খ অনুষ্ঠান।